ওকে। নমস্কার, বাংলালাইভ.com-এর আলাপন বিভাগে অন্যান্য দিনের মতো আজও আমরা একজন বিশিষ্ট অতিথির মুখোমুখি। আপনারা জানেন যে এই বিভাগে যারা আসছেন সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষ, তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে, তাদের জীবনের যে জার্নি তার মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি তাদের কাজের যে সৃষ্টি রহস্য, তাদের উৎসাহ উদ্দীপনা, দীর্ঘ অনেকগুলো দশক ধরে তারা যে কাজ করে গেছেন সেই কাজের পেছনে আসল রহস্যটা কি রয়েছে। কিন্তু আজ মুশকিল হচ্ছে, আজ আমরা এমন একজন মানুষের মুখোমুখি হয়েছি, তার নামেরই আরেকজন শিল্পীর লেখা লাইন আমাদের মতন করে বলতে হয় যে তোমার তুলনা আমি খুঁজি না কখনো, বহু ব্যবহার করা কোনো উপমার মধ্যে দিয়ে। সত্যি তার তুলনা বোধহয় তিনি নিজেই স্বয়ং, কারণ তার কলম, তার চিন্তা আমাদের ভাবিয়েছে, আমাদের আনন্দ দিয়েছে, আমাদের কখনো কখনো উত্তেজিত করেছে, এবং এমনকি রাতের ঘুম কেড়ে নিয়েছে অনেক কর্তা ব্যক্তির, যারা সমাজ চালান, যারা রাষ্ট্র চালান তাদের। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আজ আমরা কার মুখোমুখি। হ্যাঁ, আজ আমাদের মধ্যে রয়েছেন সাংবাদিক সম্পাদক শ্রী সুমন চট্টোপাধ্যায়। সুমনদা, প্রথমেই আপনাকে স্বাগত জানাই। অনেকদিন পর আপনাকে ক্যামেরার মুখোমুখি দেখছি। প্রথমেই যেটা জানতে চাইব যে আপনারা যখন সাংবাদিকতায় আসেন, অর্থাৎ 80-র দশকের একদম শুরুর দিকে, তার ঠিক আগেই দেশে জরুরি অবস্থা হয়ে গেছে এবং একটা এমন পরিবেশ তৈরি হয়েছে, তখন মানুষের কলম বা চিন্তা চাইছে নিজেকে প্রকাশ করতে, এবং আমার কথাটা আমাকে বলতেই হবে, একটা ব্রতর পর্যায়ে পৌঁছে গেছে। যেমন লেখকরা তেমন সাংবাদিকরা, আপনারাও নিশ্চয়ই সেইভাবে শুরু করেছিলেন। সেইখান থেকে এই দীর্ঘ 4 দশক পরে হঠাৎ এসে আপনি কিছুদিন আগে বললেন যে সাংবাদিক হিসেবে মনে হয় যেন মৃত হয়ে গেছে। তো এই 4 দশকে কি পরিস্থিতি তাহলে বদলালো না আমাদের কণ্ঠ প্রকাশের, আমাদের মতামত প্রকাশের? আসলে মানে অল্প কথায় এত বড় একটা প্রশ্নের জবাব দেওয়া একটু কঠিন। এ কথা ঠিক যে আমি সাংবাদিকতায় এসেছিলাম 1981 সালে। ভারতবর্ষে জরুরি অবস্থা জারি হয়েছিল 1975 সালে, উঠে গিয়েছিল 77 সালে। তারপরে সেই প্রথম ইন্দিরা গান্ধী সরকার কার্যত ধরাশায়ী হয়েছিল এবং দেশে একটা প্রথম কোয়ালিশন মন্ত্রিসভা তৈরি হয়েছিল। সেটার অবশ্য আয়ু বেশি দিন ছিল না, 79 সাল পর্যন্ত ছিল। তারপরে আবার ভোট হয়, 80-তে শ্রীমতী গান্ধী আবার ফিরে আসে। কিন্তু সামাজিকভাবে যে ঘটনাটা ঘটে গিয়েছিল সেটা হচ্ছে এই যে জরুরি অবস্থা আমাদের শিখিয়েছিল যে সংবিধানে আমাদের যেসব মৌলিক অধিকার আছে, আমি ডাইরেক্টিভ প্রিন্সিপালের কথা তো বলছি, সেই যেমন আমার রাইট অফ লিবার্টি, রাইট অফ মেনি আদার রাইটস, যেটা সংবিধানের 14 নম্বর থেকে 20 নম্বর ধারা বা তার পরে রয়েছে, সেগুলো যদি অপহৃত হয়ে যায় তাহলে একটা গণতান্ত্রিক দেশে একটা মানুষ প্রায় শ্বাসরুদ্ধ একটা অবস্থার মধ্যে গিয়ে পড়ে। এই চেতনাটা আমাদের তার আগে পর্যন্ত সেভাবে হয়নি এই কারণে যে এরকম একটা দুর্যোগ ভারতবর্ষে নেমে আসতে পারে এটা আমাদের কল্পনার বাইরে ছিল। 2 নম্বর, ভারতবর্ষ 1947 থেকে 1967, ধরো 64 সালে নেহেরু মারা যান, তারপরে লাল বাহাদুর শাস্ত্রী। এটা অকল্পনীয় ছিল যে যারা স্বাধীনতার সেনানী এবং প্রথম সারির যোদ্ধা বা এবং নেতা, তারা এরকম কাণ্ড করবেন এটা কেউ ভাবেওনি, হয়ওনি। তো এটার একটা অনুরণন সমাজের সর্বত্রই পড়েছে, অর্থাৎ প্রতিবাদ, মত প্রকাশ,
একটু সাহস দেখানো, এটা সমাজকে প্রভাবিত করেছিল সাধারণভাবে এবং সাংবাদিকতাকে প্রভাবিত করেছিল বিশেষভাবে। অনেকেই এই কথাটা ভুলে যায় যে এমার্জেন্সির আগে ভারতবর্ষের স্বাধীনতা বা সংবাদপত্র, বিশেষ করে ইংরেজি সংবাদপত্র যেগুলো দিল্লি থেকে বেরোতো, তাদের একমাত্র কাজ ছিল নেতাদের বক্তৃতা একেবারে স্টেনোগ্রাফারের মতো A to Z লিখে দেওয়া। ঠিক আছে, এর বাইরে সাংবাদিকতা বলতে তারা সেটাই বোঝাত। এবং তার চেয়েও বড় কথা, ধরা যাক সংসদে কোনো একটা কোম্পানির, কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সম্পর্কে কোনো অভিযোগ উঠেছে দুর্নীতির বা কোনো কিছু, পরের দিনের খবরের কাগজে তা নিয়ে কোনো খবর ছাপা হতো না, ভয়ে। ঠিক আছে, তো তখন মানে ঠিক আছে আমরা সাংবাদিক ছিলাম, কিন্তু সাংবাদিকের যে চরিত্র ধর্ম, সেই চরিত্র ধর্মটা যে খুব বেশি করে স্বাধীনতার পরবর্তীকালে পালিত হয়েছে আমার তা মনে হয় না। কিন্তু এমার্জেন্সির পরে একটা যেন নবচেতনার একটা উন্মেষ হলো। আমি নবজাগরণ বলবো না, সেটা অনেক বড় হয়ে যাবে। এবং একটা সাংবাদিকতার একটা বহুধা বিচিত্র একটা ছবি আমাদের সামনে ভেসে উঠল। যেমন আমি মনে করি যে ভারতবর্ষের সাংবাদিকতার এই যে এভলিউশনের ইতিহাস, তাতে একটা মাইল ফলক হচ্ছে 1980 সালে ইন্ডিয়া টুডের আসা। ইন্ডিয়া টুডে ম্যাগাজিনটা এসে যে পরিচিত সাংবাদিকতা ছিল, সেই পরিচিত সাংবাদিকতার সংজ্ঞাটা আমূল বদলে দিল। যেমন আমি দু একটা উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে যে রাজীব গান্ধীর আমলে যখন রাজীব এসেছেন 413টা সিট নিয়ে রমরমা, ইন্ডিয়া টুডে একটা কভার স্টোরি করলো, দ্য রাইজ অফ ইন্ডিয়ান মিডল ক্লাস। তার আগে কেউ ভাবেইনি যে ভারতবর্ষে সত্যিই তো আমাদের অগোচরে একটা মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছে, তাদের বেশ ক্ষমতা, তাদের ক্রয় ক্ষমতা প্রচুর, তারা সমাজের নানা জায়গায় প্রভাবিত করছে। এটা হচ্ছে এক ধরনের সাংবাদিকতা, যে সাংবাদিকতাটাকে আমি বলবো সাংবাদিকতা অফ এ হায়ার প্লেন। ঠিক আছে, ঠিক একইভাবে যখন মাধুরী দীক্ষিত অ্যারেঞ্জ ম্যারেজ করলেন, ঠিক আছে, বলিউডের সবচেয়ে রূপসী অভিনেত্রী, তিনি যখন অ্যারেঞ্জ ম্যারেজ করলেন, তখন ইন্ডিয়া টুডের কভার স্টোরি করেছিল দ্য রিটার্ন অফ অ্যারেঞ্জ ম্যারেজ ইন বলিউড। অর্থাৎ একটা মানে প্রবণতা দ্বারা এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমরা কি করি খবরের কাগজে, আমরা এসেনশিয়ালি তো উই কমিউনিকেট, তাই তো? এই কমিউনিকেট, আমরা কি কমিউনিকেট করি? আমরা খবর কমিউনিকেট করি, আমরা মতামত কমিউনিকেট করি, এবং যারা আরো একটু উচ্চতর পর্যায়ে গিয়ে সাংবাদিকতা করতে পারে, তারা দে অলসো কমিউনিকেট আইডিয়াস অ্যান্ড ট্রেন্ডস। আমি যে দৃষ্টান্তগুলো দিলাম সেটাই উচ্চতর সাংবাদিকতার নিদর্শন। এর একটা যদি তুলনা যদি তুমি বিলেত থেকে টানতে চাও, যখন বিটলস এবং মিনিস্কার্ট এলো এবং বিটলস একদম জমিয়ে শাসন করছে বিলেত এবং তারপরে গোটা বিশ্ব, তখন টাইম ম্যাগাজিনের একটা কভার স্টোরির শিরোনাম ছিল লন্ডন ইজ সুইঙ্গিং। ওকে, তো আমরা সেই সাবালক হতে আমার মনে হয় আমরা শুরু করলাম। তারপরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে ভারতবর্ষে বিজনেস প্রেসের আবির্ভাব এবং অভ্যুদয়। প্রথমে ইকোনমিক টাইমস, তারপরে বিজনেস স্ট্যান্ডার্ড, তারপরে বিজনেস ম্যাগাজিন, বিজনেস ওয়ার্ল্ড, বিজনেস টুডে,
এবং এরা প্রত্যেকেই একটা আন্তর্জাতিক যদি আমি বেঞ্চমার্কিং করি তাহলে তাদের সমগোত্রীয়। বিজনেস উইক আর বিজনেস ওয়ার্ল্ড মানে সাবেক বিজনেস ওয়ার্ল্ড বা সাবেক বিজনেস টুডে এদের মধ্যে কোনো তফাৎ ছিল। এবং এই যে কোয়ালিটি ওরা মেনটেন মানে শুরু করলো, তার পিছনে একটা বড় কারণ ছিল যে খুব মেধাবী ছেলেপিলেদের এই বিজনেস প্রেস অ্যাট্রাক্ট করত, এবং এই মেইন স্ট্রিম প্রেসে যারা চাকরি করে তাদের চাইতে অনেক গুণ বেশি টাকা তাদের বেতন দেওয়া হতো। তো এই যে একটা ফেজ গেল 80, 81, 82, 83, 84, ঠিক আছে, 85, এই সময়কার তুমি যদি খবরের কাগজগুলো দেখো বা ইন্ডিয়া টুডে ম্যাগাজিন দেখো, দেখবে যে খুবই সাহসের সঙ্গে সবাই মোকাবিলা করছে। এই ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, বফোর্স। এই একটা উদাহরণেই গোটা গল্পটা সাম আপ করা হয়ে যাবে। বফোর্স কেলেঙ্কারি ব্রেক কে করেছে? সুইডিশ রেডিও, সেটাও একটা মিডিয়া। সেই সুইডিশ রেডিও থেকে এই খবরটাকে ধরে সবচেয়ে বেশি এবং সবচাইতে পেইনস্টেকিংলি যারা এটাকে ফলো আপ করেছে এবং ফলো আপ করে এই স্টোরিটাকে প্রায় বিশ্বাসযোগ্য করে তুলেছে, সেটা হচ্ছে হিন্দু সংবাদপত্র। ওদের চিত্রা সুব্রমণিয়াম বলে একজন ছিলেন, জেনিভাতে বেস্ট, এন রাম, হ্যাঁ, এবার ইন্ডিয়ান এক্সপ্রেস। তারপরে তুমি যদি মানে আমি বলবো এগুলো খুব ঐতিহাসিক ভূমিকা পালন করেছে প্রেস। ধরো অরুণ শৌরী যখন ইন্ডিয়ান এক্সপ্রেসের সম্পাদক ছিলেন, তখন তিনি একটার পর একটা এক্সপোজার করেছিলেন। যেমন আন্তুলের একটা ট্রাস্ট করেছিল, সেই ট্রাস্টে সরকারি নিয়ম কানুন সব লঙ্ঘন করে টাকা তুলেছিল। আন্তুলের চাকরি যায়, ওকে আর মুখ্যমন্ত্রী রাখা যায় না। কুয়ো অয়েল ডিল, পিসি শেঠি ছিল তখন অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম মিনিস্টার। তো অরুণ শৌরীকে আমরা ধরে নিতাম ইজ আওয়ার লিডার, কেমন যে মানে একটা ভ্যানগার্ডের মতো, সত্যি কথা বলতে ভয় পায় না, কুড টেক অন। যেমন আমার নাম করতে গেলে অনেকের নাম করতে হয়। ইয়েতে কি বলে, এমার্জেন্সি সময় আডবাণী যেমন পরবর্তীকালে বলেছেন, এবং খাঁটি কথাই বলেছেন, যে এমার্জেন্সির সময় দ্য মিডিয়া ওয়াজ আস্কড টু বেন্ড, মানে বেঁকতে বলা হয়েছিল, বাট দে ক্রলড। ঠিক আছে, হামাগুড়ি দিয়েছে। এটা যেমন অধিকাংশ সংবাদপত্রের ক্ষেত্রে সত্যি, তেমনি আবার কয়েকটি ব্যতিক্রম ছিল যাদের ক্ষেত্রে এটা মোটেই সত্যি ছিল না। যেমন ইন্ডিয়ান এক্সপ্রেসের রামনাথ গোয়েঙ্কা, তিনি একদম মানে একেবারে ডিটারমিন ছিলেন টু অপোজ। এবং রামনাথ গোয়েঙ্কার এই যে জনতা পার্টি ফরমেশন, জয়প্রকাশ নারায়ণের সঙ্গে পার্লেজ, এতে রামনাথ গোয়েঙ্কা একটা খুব পিভটাল রোল প্লে করেছিলেন। ঘরের কাছে সিআর ইরানি, তিনিও এমার্জেন্সির অনুশাসন সেইভাবে মানতে চান। আমাদের গৌরকিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত, জ্যোতির্ময় দত্ত, একটা ছোট্ট কাগজ ছিল, তার নাম আলেখ্য, তার সম্পাদক ছিলেন ক্ষিতীন্দ্রচন্দ্র ঘোষাল। তিনি তৎকালীন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজের ইংরেজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। তিনিও তার কাগজে খুব আগ্রাসীভাবে এর বিরোধিতা করেছেন, এবং বিরোধিতা শুধু করেছেন তাই নয়, নিজের কাগজ ঝোলায় ভরে তিনি লোকাল ট্রেনে করে করে ঘুরতেন এবং এই কাগজটা ফ্রি করতেন। ঠিক আছে, অন্নদাশঙ্কর রায় কিছুটা হলেও এর বিরোধিতা করেছেন, কিন্তু তারা সত্যি মানে হাতে গোনা, কেমন। তো এই যে আমরা সাহসী হলাম, সেটা ছাত্র ছিলাম আমরা যখন দেশের জরুরি অবস্থা, তখন আমরা ছাত্র। আমি 74 সালে ভর্তি হই প্রেসিডেন্সি কলেজ, 75-এর জুন মাস মানে সেকেন্ড ইয়ার।
তো এটা আমাদেরও প্রভাবিত করেছে। সঞ্জয় গান্ধীর বিরোধিতা করেছিলাম, এবং আমরা আমাদের একটা নিজেদের একটা কাগজ ছিল কল প্রেসিডেন্সিয়াল। সেইটা একটা মানে বাইলিঙ্গুয়াল কাগজ, বাংলা লেখাও থাকতো, ইংরেজি লেখাও থাকতো। জরুরি অবস্থার সময় আমরা যে কটা সংখ্যা বার করতে পেরেছিলাম প্রত্যেকটা ছিল বিরোধী, কি বলে, জরুরি অবস্থা বিরোধী। এবং আমরা ঘুরে ঘুরে সব লেখা সংগ্রহ করতাম। গৌরকিশোর ঘোষের লেখা সংগ্রহ করেছি, জ্যোতির্ময় দত্তর লেখা সংগ্রহ করেছি। এছাড়া অন্যত্র যে যেখানে লিখছেন, কেউ ইংরেজিতে লিখছেন কোথাও, সেগুলো অনুবাদ করেছি। তাছাড়া আমরা লিফলেট বিলি করেছি। সঞ্জয় গান্ধী যেদিনকে বিরাট শোভাযাত্রা করে হুটখোলা জিপে, একদিকে বারিক বরণ দাস আর একদিকে কে ছিল, লক্ষ্মীকান্ত ঘোষ বোধহয়, এদিন এই দুজনকে নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন, এবং তখনকার যে ভাইস চ্যান্সেলর সত্যেনবাবু তার চেয়ারে গিয়ে বসলেন। সেদিন আমরা প্রেসিডেন্সি কলেজের কয়েকজন ছাত্র গেটে দাঁড়িয়ে তাকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো আপনারা ছাত্র পরিষদ করতেন? আমরা ছাত্র পরিষদ করতাম, এবং যখন এই পার্টিতে এই অবস্থা, তখন আমরা সঞ্জয় বিরোধী ছাত্র পরিষদ ছিলাম। অর্থাৎ প্রিয়রঞ্জন দাস মুন্সির তখন তো বিরোধিতা করছেন, কিন্তু আমরা কোন পরিষদে ছিলাম সেটা আমাদের একটা প্রাতিষ্ঠানিক পরিচয়, বা একটা সাংগঠনিক পরিচয়। কিন্তু সেটাই, দ্যাট ডিড নট প্রপেল আস টু অ্যাক্ট দ্য ওয়ে উই ডিড। তার ফলে গিয়ে আমরা যে এগুলো করেছি তা নয়। ছাত্র পরিষদ আরো অসংখ্য ছেলে করত, তারা তো করেনি। আমাদের বিবেক, আমাদের বোধ, আমাদের শিক্ষা, ইনফ্যাক্ট সুমিত্র, তুমি শুনলে অবাক হবে, আমি তো সাধারণত গদ্য লিখি এবং সংবাদপত্রের গদ্য লিখি, সাহিত্যের গদ্য লিখি না। কিন্তু আমরা ছোট গল্প আছে, না না, বাচ্চাদের জন্য আছে দুই তিনটে। আমি কখনো কবিতা লিখিনি, চেষ্টাও করিনি। কিন্তু এই জরুরি অবস্থা আমাকে এমন নাড়া দিয়েছিল যে আমি একটা কবিতাও লিখেছি। সেই কবিতাটা আমার এখনো মুখস্থ আছে। বলুন। আচ্ছা, সেই কবিতাটা হচ্ছে, এখনো সময় আছে, ভরা নদীতে এখনো ডাকেনি বান, এখনো পাহাড় ধসে রুদ্ধ হয়নি পথ, ভয়াবহ ঝড়ের অপেক্ষায় সারিবদ্ধ ময়ূর শ্রেণী। এখনো সময় আছে, এখনো বসন্তে ডাকে কোকিল, এখনো বর্ষায় জল ছিটিয়ে চলে যায় অ্যাম্বাসেডর, এখনো নেশার ঘোরে পা পড়ে না সোজা, অন্ধকার গলির মুখে অলোগামী মন। এখনো সময় আছে, আত্মস্থ হও, ভেজাল লোহার চেন ছিঁড়ে গেলে পালাবে কোথায়। ইন্দিরা গান্ধীকে উদ্দেশ্য করে লিখছে। এই যে এখনো সময় আছে, এই যে একটা বিশ্বাস, একটা প্রত্যয়, সেটা কি জার্নালিজম থেকে চলে গেল, যে এখন আর মনে হচ্ছে না এখন আর সময় নেই? দেখো, আমি তো গণৎকার নই। আমাকে কি তুমি কোনোদিন ওই মিউজিয়ামের সামনে টিয়া পাখি নিয়ে বসতে দেখেছো? ফলে আমি গণৎকার নই। অনেকে বলে যে হিস্ট্রি মুভস ইন সাইকেলস। দেখো, এটা মানে আমি যে কারণে আরেকটা সাক্ষাৎকারে একটা চ্যানেলে আমি বলেছি যে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় মৃত, একদম স্ট্রেট, আই হ্যাভ ডিক্লেয়ার্ড মাই ওন ডেথ। কথা বুঝেছ? তো সেই জন্যে আমি আর পারতপক্ষে সাংবাদিকতা ইত্যাদি নিয়ে কথাবার্তা বলতে আমার আর ইচ্ছে করে। একটা সময় ইচ্ছে করতো, অসম্ভব ইচ্ছে করতো, প্রচুর তার জন্যে বাক্য ব্যয় করেছি, জীবন দিয়েছি, খেটেছি, লড়েছি। আর এখন দেখো, আমার এই অক্টোবর মাসে 64 বছর বয়স হবে। ঠিক আছে, তা কোথাও তো রবীন্দ্রনাথের একটা গান আছে না, যেন আমার গানের শেষে থামতে পারি সমে এসে। তো আমার মনে হয় যে আমার সমে আমি পৌঁছে গেছি। তো এখন সমে এসে আমার থামা দরকার। বাঙালির একটা কি বলে চরিত্র দোষ হচ্ছে, এটা আমি একটু ভাবেই বলছি, যে বাঙালি থামতে জানে না। সেই কারণে দেখবে মান্না দে
গানটা আর থামাতে পারলেন, 4 রকম মানে সুর বেরোচ্ছে গলা দিয়ে, তবু তিনি গেয়ে যাচ্ছে। হেমন্ত মুখোপাধ্যায় তাই করেছেন। এখনো 2-1জন বর্ষিয়ান বাংলা সাহিত্যিক আছেন, বাঙালি সাহিত্যিক, যারা উপন্যাস লেখেন, অপাঠ্য, ঠিক আছে, কিন্তু লেখা তারা বন্ধ করতে পারছেন না, করেন না। তো আমরা আমাদের কিন্তু এটা পশ্চিমী চরিত্রে নেই। পশ্চিমী চরিত্রে অবসর নেওয়া, সময় মতো কেটে যাওয়া, এটাকে ওরা মনে করে জীবনের একটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই যে আপনি থামার কথা বলছেন, আবার অনেক সময় তো এরকম হয় যে রূপান্তর হয়, যে থামার কথা বলতে কি, থামার কথা বলতে আমি এটাই বলছি যে যে সাংবাদিকতা আমরা করেছি, সেই সাংবাদিকতা করার কোনো উপায় এখন নেই। লেট আস ফার্স্ট অ্যাডমিট দিস। এবং যেহেতু নেই, আমার কথা হচ্ছে যে যদি মাঠটাই না থাকে, তাহলে আমি বল নিয়ে কোথায় যাব? বল নিয়ে তো আমি বাড়ির ছাদে খেলতে পারবো না। মাঠটাই অদৃশ্য হয়ে গেছে। যদি মাঠ অদৃশ্য হয়ে যায়, আমি খেলতে পারবো না। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে সাংবাদিকতা, অনেকে এটা ভুলে যায়, এসেনশিয়ালি খুব গতরের ব্যাপার, ঠিক আছে। আমরা আমাদের জীবনের মানে কর্মজীবনের সূচনা থেকে প্রথম 15-20 বছর আমরা কিন্তু, আমি অন্তত, আই ওয়াজ ওয়েডেড টু মাই প্রফেশন। অর্থাৎ আমার একজন স্ত্রী ছিল, আমি খুব অল্প বয়সে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমার মানে আসল পরিণয় ছিল আমার পেশার সঙ্গে। আমি 15 ঘন্টা 16 ঘন্টা কাজ করতে পারতাম। যখন যেখানে যে অবস্থায় আমাকে পাঠানো হয়েছে আমি সেখানে গেছি, ঠিক আছে। সুতরাং কমিটমেন্ট ওয়াজ টোটাল, লয়্যালটি ওয়াজ আনফ্লিঞ্চিং, ডেডিকেশন ওয়াজ বিয়ন্ড কোয়েশ্চেন, ঠিক আছে। তো ন্যাচারালি এটাকে আপনার শিক্ষকদের থেকে, শিক্ষক কিছুটা নিজের মানে আমার স্বভাবটাই তাই। এখানে একটা ছোট আমাকে এখানে বলছি যে আমার এই পরিস্থিতির চরিত্র নিয়ে অভিক সরকার রসিকতা করত। অভিক সরকার আমাকে একদিন দিল্লিতে বলছেন, এই তোমার নাম কি বলো তো, ইয়ারকে মেরে। আমি বললাম মানে, বলছে তোমার নাম কি পুরো বলো। কেন? সুমন চট্টোপাধ্যায়। নো। আমি তাহলে কি? বলছে সুমন চৌটালা, ঠিক আছে। অর্থাৎ আমি জাঠেদের মতো, জাঠেরা যেরকম কর্মঠ দেখিয়ে দিচ্ছে এই ফার্মাস ইয়েতে, তো আমার মধ্যে সেই ছাপটা ছিল। আসলে দেখো একটা জিনিস কি জানো তো, সেটা হচ্ছে কাজ যদি ভালোবাসো, কেমন, এটা যেমন প্রেমিকাকে ভালোবাসো যদি, তাহলে তুমি ঘুরঘুর করবে প্রেমিকাকে দেখার জন্য, ঠিক আছে। কখনো বাড়ির ছাদের উপর থেকে দেখবে, কখনো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে, কখনো স্বপ্নে দেখবে, কখনো এই অন্যভাবে দেখবে, কিন্তু দেখবেই, বা দেখার জন্য প্রাণপাত করবে। এটাই তো কবিতার মতন বলছে, মানে যাকে ভালোবাসি তার সাথে যাবো চলে, দেবো দেখবো না, কি মূল্য দিতে হবে। এক্স্যাক্টলি। তো আমার কথা হচ্ছে এই প্রফেশনটাও তাই, শুধু আমাদের প্রফেশনটা, ধরো যে যারা ডাক্তারি করে, যারা সফল ডাক্তার, আমরা তাদের এই সাফল্যের পিছনে পরিশ্রমের ইতিহাসটা নিয়ে চর্চা করি না, মানে তারাও অমানসিক পরিশ্রম করে। কিংবা ধরো যারা সফল আইনজীবী, ঠিক আছে, তাদের পরিশ্রমটাও মানে একই রকম। অর্থাৎ কয়েকটা পেশা আছে, যে পেশাগুলোয় মানে তোমাকে এমন খাটতে হবে শুরুর দিকে 15-20 বছর, যাতে তোমাকে দেখে গাধাও লজ্জা পায়। এটা আমার সম্পাদকের কথা। অভিভাবক বলতেন 2টো জিনিস তোমাকে করতে হবে, 1, গায়ের চামড়াটা গাধার চেয়ে পুরু করতে হবে, কেমন, নইলে কে কি বললো না বললো না, কে কুৎসা করলো, কে এইসব করলো, এগুলো গায়ে লাগবে। আর 2 নম্বর হচ্ছে গাধার মতো খাটতে হবে, উইদাউট আস্কিং এনি কোয়েশ্চেন। এখন এই দুটোর কোনোটাই সম্ভব নয় যদি না তুমি যে কাজটা করছো সেই কাজটাকে তুমি ভালোবাসো। আমি আমার পেশাকে, বিশেষ করে সাংবাদিকতাকে, আরো ছোট করে বললে রিপোর্টিংকে,
যদিও আমার জীবনের বেশিরভাগ সময় আমাকে সম্পাদনার কাজ করতে হয়েছে, আমি একদম প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, মানে প্রাণ দিয়ে, মানে আমার কাছে এর কোনো সাবস্টিটিউট ছিল না। এবং সেটাকে আমি আমার মতো করে উপভোগ করেছি। আমাকে যেরকম সুযোগ দেওয়া হয়েছে আমি তার সদ্ব্যবহার করার চেষ্টা করেছি, এবং সেই কারণে কিছু কিছু মানুষ আমার লেখা পছন্দ করেছেন, অনেকে গালাগাল দিয়েছেন, এখনো দেন, কিন্তু সব মিলিয়ে আমি বলবো যে ইট ওয়াজ এ কমপ্লিটলি ফুলফিলিং জার্নি। আমার তরফে কোনো আমার খুব যে মনস্তাপ আছে তা না। এই জার্নির শুরুর দিকটা যদি আমরা দেখি, আপনি পরিশ্রমের কথা বলছেন, আপনি ভালোবাসার কথা বলছেন, এবং অবশ্যই শিক্ষার বলছেন, সেই সঙ্গে কোথাও কি মানে পেশাগত যে শিক্ষা আপনার শুরুর দিনগুলো, আপনি একটু আগে গৌরকিশোর ঘোষের কথা বললেন, আজকালে আপনার শুরু হচ্ছে, তো আপনি এই যে বলছেন সাংবাদিকতা সেই সময় একটা বদল, একটা অন্য রূপ নিচ্ছে ইন্ডিয়া টুডের প্রসঙ্গ উল্লেখ করে, তো আজকালের যখন আপনার শুরুর দিনগুলো, সেটাও কি ওই বদলে যাওয়া সাংবাদিকতার রূপটাই ধরা দিচ্ছিল? একেবারে। এটা মানে নানাভাবে তো রূপ বিকশিত হয়। ধরো যখন বদল হয় তখন কেউ হয়তো খুব সাহসী হয়ে রাজনীতিবিদদের বিরুদ্ধাচরণ করা শুরু করবে, বা দুর্নীতি এক্সপোজ করা শুরু করবে। কেউ আবার সাংবাদিকতা বলতে আমরা যা বুঝি বা বুঝে এসেছি তার সংজ্ঞাটাকে বদলে দেওয়ার চেষ্টা করবে, বাট মানে অনেক যতখানি পারে করবে। গৌরকিশোর ঘোষ এই দ্বিতীয় দলে ছিলেন। গৌরকিশোর ঘোষ মনে করতেন যে বাংলা সংবাদপত্রে যেসব জিনিস ছাপা হয়, বিশেষ করে রাজনীতি 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 রাজনীতি, এবং সেটাও স্থানীয় রাজনীতি, সেটাও রাজনীতি নয়, রাজনৈতিক কুটকচালি, এ ওকে গালাগাল দিল, ও তোকে পাল্টা গালাগাল দিল, এবং গোটা কাগজটা যদি পড়া যায় মনে হবে যেন বিবিটি বাগের বাইরে পৃথিবী নেই, বিনয় বদল দীনেশ বাগের মধ্যে এটা সীমাবদ্ধ। গৌরকিশোরের স্বপ্ন ছিল এবং বিশ্বাস ছিল যে পৃথিবী বদলাচ্ছে, এখন অনেক কিছু জিনিস মানুষের জীবনে এসছে সমস্যা হয়ে, সম্ভাবনা হয়ে, যার উপরে দৃকপাত করা দরকার, সংবাদপত্রে আলোচনা হওয়া দরকার, খবর হওয়া দরকার। যেমন জলবায়ু পরিবর্তন, আজকে তো জলবায়ু পরিবর্তন জলবাত হয়ে গেছে, সবাই জলবায়ু পরিবর্তনের কথা বলে, ঠিক আছে, কিন্তু এই জলবায়ু পরিবর্তন যে একটা পৃথিবীর বুকে একটা ভয়াবহ অভিশাপ হয়ে আসছে এবং এর ফলে আমাদের অস্তিত্ব একদিন বিপন্ন হতে পারে, বাংলা কাগজে সেই কথা প্রথম ভেবেছিলেন গৌরকিশোর ঘোষ, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। 2 নম্বর, যেমন ইতিহাসে সাবঅল্টার্ন স্টাডিজ বলে একটা হয়েছিল, সাবঅল্টার্ন স্টাডিজ যারা করেছিলেন তাদের বক্তব্য ছিল যে এতদিন পর্যন্ত ইতিহাস লেখা হয়েছে উপর থেকে, অর্থাৎ শাসক, প্রভু, রাজা, সামন্ত, প্রভু, তাদের থেকে ইতিহাসের জন্ম হয়েছে, সেই ইতিহাস সম্পূর্ণ ইতিহাস নয়। অতএব একদম মাটি থেকে যারা যারা মানুষ, অর্থাৎ গায়ে ধুলোবালি মাখা মানুষ, তাদেরকে প্রাধান্য দিয়ে ইতিহাস লিখতে হবে। গৌরকিশোর ঘোষ সাংবাদিকতায় সেটা করার চেষ্টা করেছিলেন। যেমন সোনালী চা বাগান বলে একটা বাগান বন্ধ হয়ে গেছিল সেই সময় উত্তরবঙ্গে, একটা সিনকোনা তৈরি করত, সেই চা শ্রমিকদের লড়াইয়ের কাহিনী প্রায় একটা মহাকাব্যিক রূপে আজকাল প্রকাশ করেছিল। প্রথমে রাঘব বন্দ্যোপাধ্যায় লিখতেন, তারপরে জ্যোতির্ময় দত্ত লিখতেন, থার্ড কোনো বাংলা কাগজ কখনো কোনোদিন, আজও না, আমাদের এই যে পড়শি একটা আছে তো, আজকে তো খুব ধর্মান্ধতা, ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা ইত্যাদি নিয়ে তো আমরা খুব বুলি কপচাই, ঠিক নেই যে আমরা ধর্মনিরপেক্ষ এটসেট্রা এটসেট্রা। শঙ্খ ঘোষ একটা এই সাম্প্রদায়িকতা নিয়ে তা ওনার অনেক চমৎকার অনবদ্য সব লেখা আছে,
শঙ্খ ঘোষ এই পয়েন্টটাকে খুব ইম্পর্টেন্স দিয়ে একবার লিখেছিলেন যে এই যে অপরিচয়, এই যে আমরা পরস্পরকে জানি না বা জানতে চাই না, ঠিক আছে, এর থেকেই কিন্তু আইসোলেশন শুরু হয়। এই আইসোলেশনই ধীরে ধীরে ধর্মান্ধতার জন্ম দেয়, উই অ্যান্ড দে রিলেশনশিপ তৈরি করে। ঠিক তাই তো করেছে। এবং কখনো কোনোদিন কোনো কাগজ, মানে বাংলা কাগজ, তার আগে মুসলিমদের নিয়ে যে কিছু ভাবা উচিত, করা উচিত ভাবেনি। আনন্দবাজার পত্রিকা প্রতিষ্ঠানে দীর্ঘদিন কোনো মুসলমানের চাকরি হতো না, ঠিক আছে। সৈয়দ মুস্তফা সিরাজ, আমি এটা সন্তোষ কুমার ঘোষের কাছ থেকে জেনেছি, তাকে আনন্দবাজার পত্রিকায় চাকরি দিতে সন্তোষবাবুকে বহুত লড়াই লড়তে হয়েছিল, ঠিক আছে। এই যে আকবর যখন এলো তখনও বিরোধিতা হয়েছিল সর্বোচ্চ স্তর থেকে, কিন্তু ততক্ষণে ফরচুনেটলি অভিকবাবু লাইমলাইটে এসে গেছেন এবং মানে ওই জমানা থেকে, অভিকবাবুর জমানা থেকে আর এই ফ্যাক্টরগুলো কখনো কাজ করে না। কিন্তু তার আগে ছিল ভেরি স্ট্রং অ্যান্টি মুসলিম বায়াস। কেমন তো লোকে পারেন। গৌরবাবু কি করলেন, আমাদের একজন সহকর্মী ছিলেন, খুব শিক্ষিত, তার নাম হচ্ছে বাহারুদ্দিন লস্কর, হাইলাকান্দির ছেলে, কাছাড়ে, খুবই সুশিক্ষিত এবং খুব ভালো ছেলে। গৌরবাবু বা বাহারকে বললেন যে তোকে একটা কলাম লিখতে হবে প্রতি সপ্তাহে, সেই কলামটার নাম হচ্ছে আজকালের উর্দু দুনিয়া। ও কি করতো, সব উর্দু কাগজ কলকাতা থেকে যত বেরোয় সেগুলোকে বগল দাবা করে নিয়ে রোজ রাত্রিবেলা বাড়ি ফেরার সময় বাড়ি নিয়ে যেত, আর নির্ধারিত দিনে ও সেই কাগজগুলো কি লিখছে অ্যাবাউট আওয়ার প্রবলেমস, ঠিক আছে, সেইটা ও কলাম আকারে লিখত এবং ছাপা হতো। অর্থাৎ ইউনো বেঙ্গল, ক্যালকাটা থ্রু দ্য লেন্স অফ দ্য মুসলিম প্রেস, এই যে ভাবনা এবং সেই ভাবনার ইমপ্লিমেন্টেশন, এটা আমি মনে করি একটা প্রায় বৈপ্লবিক ভাবনার মতো। আর ফাইনালি আরেকটা যেটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে বাংলা কাগজে তার আগে পর্যন্ত, এখনো খুব কমই হয়, ঘটনা ঘটলে হয়, সেটা হচ্ছে নিয়মিতভাবে আন্তর্জাতিক খবরের জায়গায় পাইছিল, ঠিক আছে। গৌরবাবু মানে একেবারে নিয়ম করে তার উপরে গুরুত্ব দিলেন। আমার মনে আছে আমি তখন আজকালের ইয়েতে আছি, কি বলে, ডেস্কে আছি, ইনচার্জ। তখন পোল্যান্ডে সলিডারিটি আন্দোলন লেক ওয়ালেসার নেতৃত্বে হচ্ছে এবং লেক ওয়ালেসাকে নিয়ে এবং পোল্যান্ডের ওই সময় নিয়ে, ইউরো কমিউনিজম নিয়ে, সেই সময় যে প্রথম একটু সোভিয়েত বিরোধী অনুরণন দেখা যাচ্ছিল তো পূর্ব ইউরোপে, সেগুলো কিন্তু আমরা নিয়ম করে লিখতাম। ঠিক সেই সময় আমার মনে আছে 81 না 82 একটা ফরাসি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছিল, ঠিক আছে। বোধহয় জাক শিরাক আর কার সঙ্গে আমার এক্স্যাক্টলি মনে নেই। আমি অনেক লেখাপড়া করে একটা হাফ পেজ লেখা লিখেছিলাম অন ফ্রেঞ্চ প্রেসিডেন্সিয়াল ইলেকশন। ব্যাপার হচ্ছে যে ফরাসি প্রেসিডেন্সিয়াল ইলেকশন খুব জটিল বিষয়, মানে আমাদের মতো এত সহজ নয়, অনেক রকম ঘাত ভোট আছে, হোয়াট এভার। আমি পড়ে টোড়ে লেখাপড়া করে লিখেছিলাম এবং আমার জীবনের বড় প্রাপ্তি হলো যে আমি তখন কোথায় ছিলাম জানি না, আমাদের আজকাল রিপোর্টিং একটা টেলিফোন এলো, তো টেলিফোনে আমার খোঁজ করে পেল না। তারপরে সেই টেলিফোনটা এলো গৌরকিশোর ঘোষের কাছে। গৌরকিশোর ঘোষকে যা বলার তিনি বললেন, গৌরকিশোর ঘোষ সেটা আমাকে বললেন না, বললেন
এই নাম্বারে তুমি ফোন করো। কি বাবা, করলাম, দেখি ফোনের ওপরে সন্তোষ কুমার ঘোষ। ঠিক আছে, উনি একেবারে উচ্ছ্বসিত প্রশংসা করলেন ওই লেখাটা, করে বললেন যে বাংলা ভাষায় ফরাসি প্রেসিডেন্ট ইলেকশন নিয়ে এরকম লেখা আমি কখনো পড়িনি, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। তো গুরুরা এরকম ছিল। কেমন, আমি যে একটা প্রতিদ্বন্দ্বী কাগজ বা একটা অন্য ছোট কাগজে কাজ করি, সেটা কোনো ধর্তব্যের মধ্যেই এরা আনতেন না। যা কিছু ভালো লাগতো সেটা যদি গোবরে পদ্মফুল ফোটে বা একেবারে পচা ডোবায়ও একটা দেখা যায় সুন্দর একটা শালুক ফুল ফুটেছে, দেখে আনন্দ হয়, ও ফোন করে বা ইয়ে করবেই করবে। তো আমরা এই পরিবেশে বড় হয়েছি। তো আজকালের পরীক্ষা নিরীক্ষা আমার ধারণা একটু সময়ের আগে হয়ে গেছে। এটা সোসাইটি ওয়াজ স্টিল নট রেডি। কেমন, যে এই ধরনের সাংবাদিকতা আমার মনে আছে গৌরকিশোর ঘোষ, আমার মনে হয় কতকটা একটু মজা করবেন বলে আর কতকটা টিস করবেন বলে উনি অশোক কুমার সরকারের একটা ইন্টারভিউ জোগাড় করেছেন, করে আমাদের তখন ওখানে যিনি চিফ রিপোর্টার ছিলেন বীরেন ঘোষ, তাকে পাঠিয়েছিলেন ইন্টারভিউ করতে। এখন আমার মনে আছে অশোকবাবু আজকালের নাম না করে বিদ্রুপ করে বলেছিলেন যে ওসব পোল্যান্ড হল্যান্ড ফল্যান্ড এসব নিয়ে আমরা কারবার করি না, আমাদের কাছে গিয়ে অনেক ইম্পর্টেন্ট, কলকাতা ইম্পর্টেন্ট, দিল্লি ইম্পর্টেন্ট, টঙ্গ ইম্পর্টেন্ট, মানে ঘরের কাছে ব্যাপার স্যাপার ইম্পর্টেন্ট। তো ওইটা দিয়েই গৌরবাবু শিরোনাম করেছিলেন এবং বেশ মজা হয়েছিল। তো বোঝাই যাচ্ছিল যে দৃষ্টিভঙ্গির তফাৎটা কোথায়। তো আমি সেই স্কুলে আমার শিক্ষানবিশ হয়েছে, কিন্তু এই দাবি আমি করতে পারবো না যে সেই শিক্ষানবিশই যেটা হয়েছিল সেটা আমি ফলিতভাবে আমার বাকি জীবনে সেটাকে রূপায়িত করতে পেরেছি। পারিনি, তার কারণ হচ্ছে খুব সিম্পল, আমার ইচ্ছে সেখানে কোনো গৌণ, যেখানে যে পাত্রে তুমি ঢালবে তেল তো সেরকমই চেহারা নেবে। অতএব আমি যখন আজকাল ছেড়ে আনন্দবাজারে গেলাম, তখন আনন্দবাজারের একটা নিজস্ব সাংবাদিকতা আছে, আমাকে তার সঙ্গে অ্যাডজাস্ট করতেই হবে, করেওছি। এবং সেটা যে, এবং আমি খুব 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 ভাগ্যবান যে আমি যে আনন্দবাজারে কাজ করেছি সেই আনন্দবাজারের সম্পাদকের নাম ছিল অভিক কুমার সরকার। ঠিক আছে, এবং এই কথা পরিষ্কার ক্যামেরার সামনে আগেও বলেছি, আবার বলছি, আমি মনে করি গত অর্ধ শতকে গোটা ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্পাদক হচ্ছেন উনি। ঠিক আছে, উনি মালিক ছিলেন, ওনার তো দুটো পরিচয়, একটা মালিক একটা সম্পাদক। মালিক পরিচয়টার আমি 23 বছরে ওনার ছায়াসঙ্গী ছিলাম, খুব একটা দেখিনি। সম্পাদক পরিচয় শুধু দেখেছি তা না, প্রতি পদে পদে দেখেছি, ঝাড় খেয়েছি, পিঠ চাপড়ানিও পেয়েছি, আড্ডা মেরেছি, সবকিছু করেছি। এখন ব্যাপার কি হয়, যে কোনো স্ফুরণ, তুমি যদি একটা চারা গাছ ভালো, যার পোটেনশিয়াল আছে, তাকে যদি এই বাড়িতে টবের মধ্যে দিয়ে এখানে রেখে দাও, তাহলে তার গ্রোথটা স্টান্টেড হবে, সে ডালপালা মেলে বেড়াতে পারবে না। আর কিংবা যদি তুমি বাইরে সূর্যালোকের তলায় রাখো এবং নিয়মিত জল দাও, তাহলে সেটা আস্তে 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 ফুলে ফলে পল্লবিত। যে কোনো সাংবাদিককে উত্তরণ বা এগিয়ে যাওয়া কিন্তু একটা মেন্টরের উপর নির্ভর করে। সব ক্ষেত্রে ব্যবসা যারা শুরু করে তাদেরও একটা মেন্টর লাগে, যে শুরুর দিকে হ্যান্ড হোল্ডিং করে। গান যে শেখে তার একটা গুরু লাগে, ঠিক আছে, যে ফুটবল খেলতে যায় তার একটা প্রশিক্ষক লাগে।
যে ক্রিকেট খেলে তার একটা কোচ লাগে, ঠিক তেমনি আমার যেটা সৌভাগ্য সেটা হচ্ছে যে আমি অভিক সরকারের মতন একজন সম্পাদকের আশ্রয়ে, প্রশ্রয়ে এবং অভিভাবকত্বে সাংবাদিকতা করার সৌভাগ্য আমার হয়েছে। এবং সেটাকে সৌভাগ্য কেন বলছি, অভিক বাবু ওয়াজ এ কুইন্টেসেনশিয়াল জার্নালিস্ট, ঠিক আছে, এবং ওনার ওয়ার্ল্ড ভিউ আর 10টা বাঙালির মতো এইটুকু জায়গায় মানে লিলুয়া পর্যন্ত সীমাবদ্ধ তা নয়। উনি আমাকে শিখিয়েছিলেন যে দেখো, তুমি যদি ক্রিকেট খেলতে নাও তাহলে তুমি কেমন খেলছো সেই তুলনাটা সব্বরণ ব্যানার্জির সঙ্গে করলে চলবে না, তুলনাটা করতে হবে সচিন তেন্ডুলকরের সঙ্গে। অর্থাৎ হাউ গুড অর ব্যাড আই অ্যাম ভিসাভি সচিন তেন্ডুলকর, যদি তুমি ইফ ইউ ওয়ান্ট টু রিচ এক্সেলেন্স, ঠিক আছে। এইভাবে উনি অনুপ্রাণিত করতেন। কথাগুলো সব একটু হয়তো অতিরঞ্জিত মনে হতো তখন। উনি বলতেন যে আনন্দবাজার ইজ লাইক নিউ ইয়র্ক টাইমস, ঠিক আছে। উনি কোনো মানে বেঞ্চমার্কিং এর প্রশ্নে, তুলনার প্রশ্নে এই কখনো কোনো অন্য বাংলা কাগজ বা ইংরেজি কাগজ আদার দ্যান টেলিগ্রাফ কোনো নাম উচ্চারণই করতেন না, ঠিক আছে। নিজের একটা চূড়ান্ত ইন্টারন্যাশনাল এক্সপোজার ছিল। উনি নিজে সাংবাদিকতা শিখেছেন হ্যারল্ড ইভেন্সের মতো লোকের কাছে, ঠিক আছে, এবং গিয়ে বিলেতে শিক্ষানবিশ করেছেন। তারপরে উনি পেঙ্গুইন চালিয়েছেন, ঠিক আছে। তারপরে ফিনান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গে দীর্ঘদিন ওদের ইয়ে হয়েছে। এবং এই যে রুপার্ট মার্ডেকের কাছ থেকে যে এই এবিপি আনন্দটা উনি কার্যত ছিনিয়ে আনলেন, সেটা অভিক সরকার ছাড়া কারোর ক্ষমতা ছিল না, ঠিক আছে। যখন ভারত সরকার নিয়ম করলো যে কোনো বিদেশি সংস্থা সংবাদের মধ্যে থাকতে পারবে না, তখন 74% অফ দ্য স্টার শেয়ার এটা বিক্রি হয়। কে নেবে? অনেক শুটার ছিল, হিন্দুস্তান টাইমস ছিল, আমি জানি ফর শিওর, আরো 2-3 জন ছিল, আমি নাম করবো না। আর ছিলেন অভিকবাবু। অভিকবাবু রুপার্ট মার্ডেকের সঙ্গে ধুতি পাঞ্জাবি পরে দেখা করে, তার সঙ্গে কথা বলে, তাকে চার্ম করে, হি ওয়াঙ্গল দ্য ডিল ইন ফেভার অফ এবিপি। দিস ইজ অভিকবাবু, ঠিক আছে। উনি কি করতেন? উনি ওনার নিজস্ব কতগুলো ইয়ে ছিল, মানে কি বলবো, আমার খ্যাপামি বা ইডিওসিনক্রেসিস, আর কতগুলো ওনার ওপিনিয়ন ছিল যেগুলো খুব লুডিক্রাস এবং আউটরেজাস, আমি ওগুলোকে বাদ দিচ্ছি। কিন্তু উনি ভালো লিখলে উনি একদম এসে পিচ্ছা করতেন, আর খারাপ হলে টেলিফোন তুলে একেবারে মানে অশিক্ষিত, কিচ্ছু জানো না, লেখাপড়া করনি, দিস দ্যাট ফলানো, এইসব উনি করতেন। 3 নম্বর হচ্ছে উনি আমার মানে রিপোর্টার যা লিখেছে সেটাকে উনি গসপেল মনে করতেন, এবং কে কি বললো না বললো ওরা ধর্তব্যের মধ্যে আনতেন। অর্থাৎ রিপোর্টারের প্রতি আস্থা, এটাই তো একটা রিপোর্টারকে শক্তি দেয়। কিন্তু আপনার সঙ্গে কয়েকবার সংঘাত হয়েছে, যেমন আমি বলি নির্বাচনের সম্ভবত। না, ওগুলো তো পরে, ওগুলো তো প্রফেশনাল, ওগুলোর মধ্যে আমি এখন ঢুকছি। তারপরে অবাধ স্বাধীনতা, আমি যা দেখছি আমি সেটাই লিখছি। আমাকে মালিক বলে দেয়নি যে এই লাইনে লেখো, এই লাইনে লেখো, ওই লাইনে লেখো, ঠিক আছে। অভিকবাবু একটা কথা প্রায়শই বলতেন যে একজন সাংবাদিকের লয়ালটি should not be to any person or a political party or even to the nation, ঠিক আছে। His loyalty should be only to the truth। কথা বলেছে।
মোরা সত্যেরও পরে মন, আজি করিব সমর্পণ, জয় জয় সত্যেরও জয়। তো এই যে সত্য, আমি যদি ছোট করে আনি আলোচনাটাকে, আমরা যে সবসময় সত্য প্রতিষ্ঠা করেছি বা সত্য লিখেছি বা পেরেছি, আমি সে দাবি করছি, কিন্তু সত্যের অন্বেষণটাই ছিল সাংবাদিকতা। অন্বেষণ, সেই চেষ্টাটা, ঠিক আছে? এখন সবাই বলছে ইট ইজ এ পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড। তাহলে সত্য যেখানে কালাধারে চলে গেছে, এমন সেখানে পোস্ট ট্রুথ ওয়ার্ল্ডে বা আমার কি ভূমিকা থাকতে পারে? আমি এখানে একেবারেই বেমানা, নকেজো, সেই জন্যে আমি একটু হাটকে আছি।